আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: গণনা কেন্দ্রে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও 165 কাউন্টিং পর্যবেক্ষক ও 77 পুলিশ অবজারভার। ভোট মিটতেই সন্ধি প্রস্তাব হুমায়ুনের, তৃণমূলের দিকে হাত বাড়ালেন কবির, দিলেন শর্ত। তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস, মীরের মন্তব্য উড়িয়ে অধীর বললেন ফালতু কথা। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়ে তৃণমূলের মামলায় নির্দেশই দিল না সুপ্রিম কোর্ট, কি বলল শীর্ষ আদালত। মাননীয়, সামনের 3 দিনের মধ্যে ভোটের মধ্যে ডিএ নিয়ে বিস্ফোরক সরকারি কর্মীরা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, জনমত জানতে বাকি মাঝে আর একদিন। সোমবার সকালে ভোট যন্ত্র খোলার পর থেকে শুরু হবে গণনা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা পরিষ্কার হতে শুরু করবে, কিন্তু এই গণনা কেন্দ্র যেন পরিণত হচ্ছে দুর্গে। আরও 165 কাউন্টিং পর্যবেক্ষক ও 77 পুলিশ অবজারভার নিয়োগ করল কমিশন। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে গণনা, তারপরেই খুলবে ইভিএম। এই গণনার জন্য নিরাপত্তা বলয় তৈরি করছে নির্বাচন কমিশন। 77টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। গোটা গণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে কাটে, তার জন্য 165 জন কাউন্টিং অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কাউন্টিং অবজারভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজারভার নিয়োগ করা হয়েছে, সঙ্গে আরও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে কমিশন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাই মূল লক্ষ্য। এবারের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার টার্গেট নিয়েছিল কমিশন। মোটের উপরে কিছু জায়গা বাদ দিলে বড় কোনো অশান্তি ঘটেনি। ভোট গ্রহণের পরে শান্তিপূর্ণ ফল প্রকাশও করতে চাইছে নির্বাচন কমিশন। সেই জন্য অতিরিক্ত অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংবিধানের অনুচ্ছেদ 324 ও প্রাসঙ্গিক আইনের অধীনে এই নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। যে সকল বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সাহায্য করার জন্য অতিরিক্ত অবজারভার নিয়োগ করেছে কমিশন। গণনা কেন্দ্রের ভেতরে ও গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা জোরদার করার লক্ষ্য কমিশনের। গণনা কেন্দ্রের বাইরে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। সকলে গণনা কেন্দ্রে ঢুকতে পারবে না, যাদের কাছে কিউআর কোড থাকবে তারা প্রবেশ করতে পারবে। কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। ভোট মিটতেই ফের ভোল বদল হুমায়ুন কবিরের, তৃণমূলের দিকে সন্ধির হাত বাড়ালেন শাসক শিবির থেকে বহিষ্কৃত নেতা। ফল প্রকাশের দুদিন আগে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। জানালেন তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন তিনি, তবে তার জন্য দিলেন শর্ত। পাশাপাশি শনিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যথেষ্ট আক্রমণ করেছেন হুমায়ুন কবির। শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বলেন, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনারও উপর ভরসা আছে, কোথাও কোনো সমস্যা হবে না। শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বলেন, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনারের উপর ভরসা আছে, কোথাও কোনো সমস্যা হবে না। মমতা অভিষেকের উদ্দেশ্যে তার কটাক্ষ। 4 মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরে সংকীর্তন করবে। ভোটের বেশ কয়েকদিনের আগে দলবিরোধী মন্তব্যের জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত হন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। এরপর নিজের দল আমজনতা উন্নয়ন পার্টি গঠন করেন। 26 বিধানসভা নির্বাচনে 182 আসনে প্রার্থী দেয় দলটি, কিন্তু ভোটের আগেই প্রায় 80 আসনে প্রার্থীরা সরে যান। দল ছেড়ে প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। ফলে লড়াইয়ের আগেই কার্যত ছত্রখান হয়ে যায় হুমায়ুনের দলটি। এর মাঝে আবার তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে মোটা অঙ্কের ডিল সংক্রান্ত হুমায়ুনের ভিডিও ভাইরাল হওয়ায় মুখ পড়ে তার জেরে দল এমন ছন্নছাড়া হয়ে যায়। তবে ভোট মিটতে না মিটতে ফের সুর বদল হুমায়ুনের। এবার তার মুখে সন্ধির প্রস্তাব। তৃণমূলের সরকার গঠনের সঙ্গে থাকার বার্তা দিলেন, তবে তার শর্ত, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসেরই ক্ষমতায় আসবে, প্রয়োজনে সমর্থন করবে কংগ্রেস। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীরের এই মন্তব্যকে ফালতু কথা বলে উড়িয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, গুলাম আহমেদ মীর বাংলার নেতা নন, তাই তার মন্তব্যকে
গুরুত্ব দিতে চাননি অধীর। যদিও মীরের এই মন্তব্য নিয়ে কংগ্রেসের অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, কংগ্রেস নেতা মীরের এই মন্তব্যকে খারিজ করে দিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী এ বিষয়ে বলেন, ফালতু কথা বলেছেন, এটা বাংলার কংগ্রেস কর্মীদের কথা নয়। কে কোথা থেকে কি বলছেন তার দায়িত্ব আমার নয়। আমরা এসব ফালতু কথার ধার ধরি না, জবাবও দিই না। অধীর আরও বলেন, আমাদের ঠকতে হয় কারণ আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয় না। বুথে এজেন্ট বসে থাকলে তৃণমূলের লোকজন বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখান। তৃণমূলের থেকে লুটপাটকে বেশি জানে তা আমার জানা নেই। তৃণমূলের থেকে বেশি লুটপাট ছ্যাঁচড়ামি আর কে করতে পারে? ৪ঠা মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, তার আগে গোলাম আহমেদ মীরের মন্তব্য ঘিরে কংগ্রেসের অন্দরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গণনার দুদিন আগে তিনি বলেন, ক্ষমতায় আসবে তৃণমূলে। বিজেপি নেতা কর্মীদের বাড়ির মহিলারাও তৃণমূলকে ভোট দিয়েছেন। প্রয়োজন পড়লে সরকার গঠন করতে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি। মীর আরও দাবি করেন, বাংলার ভোট নিয়ে এক্সিট পোল যা দেখাচ্ছে তার উল্টো ফল হবে। রাজ্যের মহিলাদের হাতে সরাসরি যে আর্থিক সুবিধা দিয়েছে রাজ্য সরকার, তার সুফল তৃণমূলের পক্ষেই পড়বে বলে মনে করছেন মীর। তাঁর কথায় মনে রাখতে হবে, রাজ্যে মোট ভোটারের 50% মহিলা, যাদের মধ্যে অন্তত 60% ভোট তৃণমূল পাবে। আমাদের বিশ্বাস, বিজেপির ঘরের মহিলারাও তৃণমূলকে ভোট দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোতায়েন করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শনিবার শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না তারা। ফলে কলকাতা হাইকোর্টের পর দেশের সর্বোচ্চ আদালতেও বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল। বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবে। এদিন আদালতে তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। সওয়াল চলাকালীন তিনি প্রথমেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের জন্য আদালতের কাছে ক্ষমা চেয়ে নেন। এরপরে তিনি কমিশনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সিবাল আদালতে বলেন, গত 13 এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হলেও আমরা তা জানতে পেরেছি 29 তারিখে। কমিশন কেন আশঙ্কা করছে যে প্রতিটি বুথে অশান্তি হতে পারে? এমন উদ্বেগের ভিত্তি কি? প্রতিটি গণনা টেবিলে মাইক্রো অবজারভার হিসাবে ইতিমধ্যে একজন করে কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন। তাহলে নতুন করে আরও একজন কেন্দ্রীয় কর্মীর প্রয়োজন কেন পড়ছে? তৃণমূলের আইনজীবীর মূল আপত্তি ছিল রাজ্য সরকারি কর্মীদের ব্রাত্য রাখা নিয়ে। তিনি দাবি করেন, সার্কুলার বা নির্দেশিকা অনুযায়ী গণনা টেবিলে রাজ্য সরকারি কর্মী থাকা উচিত, কিন্তু এক্ষেত্রে রাজ্য মনোনীত প্রতিনিধিদের নিয়োগ করা হচ্ছে না। সিবালের মতে, গণনা প্রক্রিয়া অনিয়মের আশঙ্কার কথা বলে আসলে পরোক্ষভাবে রাজ্য সরকারের উপরেই অনাস্থা প্রকাশ করছে কমিশন। তিনি প্রশ্ন তোলেন, কেন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে বা তথ্য না দিয়ে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো? তবে শীর্ষ আদালতের দুই বিচারপতি তৃণমূলের এই যুক্তি গ্রহণ করতে রাজি হননি। বিচারপতিরা উল্টে প্রশ্ন করেন, কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতে হবে এমন নিয়ম কোথায় রয়েছে? বিচারপতি পি.এস. নরসিংহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, গণনা তদারকিকারী বা গণনা সহকারী হিসাবে কেন্দ্রীয় বা রাজ্য উভয় স্তরে কর্মী থাকতে পারেন। যখন নিয়মেই এই বিকল্প রয়েছে, তখন একে বিধি বিরোধী বলা যায় না। তিনি আরও যোগ করেন, রাজ্য কেন্দ্রীয় সরকারের কর্মীদের আলাদা চোখে দেখা যায় এক ধরনের ভ্রান্তি। আসলে তারা সকলেই সরকারি কর্মচারী। এদিকে কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তিনি রাজ্য সরকারের ক্যাডারের অধিকার। এই গত 13 এপ্রিল তারা যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেই অনুযায়ী কাজ হবে, তাই আদালত অতিরিক্ত আর কোনো নির্দেশ দেয়নি। আদালতের এই পর্যবেক্ষণের পর তৃণমূলের অস্তিত্ব আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কমিশন সূত্রে খবর, গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শীর্ষ আদালত সবুজ সংকেত দেওয়ায় এখন কেন্দ্রীয় কর্মীদের গণনা কেন্দ্রে নিয়োগ করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। ৪ঠা মে গণনার দিন প্রতিটি টেবিলে কেন্দ্রীয় প্রতিনিধিদের কড়া নজরদারিতেই ভাগ্য নির্ধারিত হবে প্রার্থীদের। ভোট পর্ব মিটে গেলেও বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির যে ঘোষণা করেছিল, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। জানিয়ে ক্ষোভ জমেছে কর্মচারী মহলে। আদেও সরকার দিয়ে দেবে কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন। এরই মধ্যে মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারকে পরামর্শ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। দিয়ে না মেলায় ক্ষোভ সরকারি কর্মীদের। সমাজ মাধ্যমে এ বিষয়ে মলয়বাবু পোস্ট করে লেখেন, মাননীয়া, সামনের 3 দিনের মধ্যে আপনার যে কাজগুলি করা উচিত তার প্রথমটি 4% ডিএ নোটিফিকেশন এবং তা এপ্রিল থেকে কার্যকর করার নির্দেশ জারি করা, গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএর নির্দেশ জারি করা,
কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর ক্যালকুলেশন অর্থ দপ্তর যাতে অবিলম্বে কার্যকর করে তা ব্যাংকগুলিতে পাঠিয়ে দেয় তার ব্যবস্থা করা। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বাজেটে 4% দেওয়ার কথা বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন। বলা হয়েছিল এপ্রিল থেকে 4% ডিএ দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়নি। এপ্রিল মাসেও 4% ডিএ বাদে মাইনে পেয়েছেন সরকারি কর্মচারীরা। বর্তমানে 18% হারে ডিএ মিলছে। বর্ধিত ভাতা 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। তবে এখনও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। ভোটের আগে একাধিকবার ডিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন চলতি মাসের মাইনের সঙ্গে 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন ইতিমধ্যে 25% ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা 4% ডিএ এপ্রিল মাসের বেতনের সঙ্গে সরকারি কর্মীরা পাবেন। আমি যা কথা দিই তা রাখি, তবে এখনও তা না মেলায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা। পাশাপাশি গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ মেলেনি এখনও। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে।